আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অর্থের সময় মূল্যের উপর ভিত্তি করে আমরা নতুন একটি ম্যাথ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আশা করি প্রতিটা লাইন তোমরা খুব ভালোভাবে খেয়াল করে উদ্দীপকটি বোঝার চেষ্টা করবে। প্রশ্নে কী চেয়েছে, কী দেওয়া আছে, এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেলে আমাদের অঙ্ক অনেক সুবিধা হবে করতে। তো এখানে কী বলা হচ্ছে, জনাব রহমত একটি টেলিভিশন ক্রয়ের চিন্তাভাবনা করছেন। টেলিভিশনটি ক্রয় করতে নগদ ৫০,০০০ টাকা প্রয়োজন। টেলিভিশনটি ক্রয় করতে তার নগদ ৫০,০০০ টাকা প্রয়োজন হবে। জনাব রহমত টেলিভিশন ক্রয়ের জন্য দুটি বিকল্পের কথা ভাবছেন। প্রথম বিকল্প হলো সম্পূর্ণ অর্থ নগদে পরিশোধ করে দেওয়া। তার মানে ওনার কাছে টেলিভিশন ক্রয়ের জন্য দুটি প্রস্তাব রয়েছে বা দুটি বিকল্প রয়েছে। প্রথম বিকল্পটি হলো উনি টেলিভিশন ক্রয়ের অর্থটি সম্পূর্ণ নগদে পরিশোধ করে দিবেন। তার মানে যেহেতু টেলিভিশনটি উনি বর্তমানেই কিনছেন এবং সম্পূর্ণ অর্থ উনি এখনই নগদে পরিশোধ করে দিবেন, তাহলে আমরা বলতে পারি আমাদের প্রথম বিকল্পটি হচ্ছে টোটালি প্রেজেন্ট ভ্যালু। তো আমাদের প্রথম বিকল্পটি টোটালি আমাদের প্রেজেন্ট ভ্যালু উল্লেখ রয়েছে। দ্বিতীয় বিকল্প হলো 40% নগদে এবং বাকি টাকা বার্ষিক ৮,৪০০ টাকা কিস্তিতে ৫ বছরে পরিশোধ করে দেওয়া। জনাব রহমতের সুযোগ ব্যয়ের হার 10%। তো দ্বিতীয় বিকল্প এসে আমরা যেই বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে 40% অর্থ তিনি নগদে পরিশোধ করবেন। নগদে মানে এখনই উনি পরিশোধ করে দিবেন, আর বাকি টাকা যেটা থাকবে সেটা তিনি ৮,৪০০ টাকা করে বার্ষিক কিস্তিতে, মানে প্রতি বছরে তিনি ৮,৪০০ টাকা করে ৫ বছর যাবৎ পরিশোধ করবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় বিকল্প যেটি রয়েছে সেটার মধ্যে কিছু অর্থ আমি সম্পূর্ণ নগদে দিয়ে দিচ্ছি আর কিছু অর্থ আমি কিস্তিতে দিচ্ছি। তার মানে আমাদের দ্বিতীয় বিকল্পের মধ্যে কিছুটা রিমিক্সের একটা বিষয় রয়েছে, যেখানে দুইটা বিষয় একসাথে রয়েছে, কিছু নগদ এবং কিছু কিস্তি। এখন দেখি আমাদের গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি করতে বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত জনাব রহমত যে বার্ষিক কিস্তি প্রদান করবেন তার বর্তমান মূল্য কত। তার মানে এই যে রহমত যে বার্ষিক কিস্তিটা প্রদান করছেন এই কিস্তির বর্তমান মূল্য কত সেটি তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো যেহেতু এখানে কিস্তির মান উল্লেখ রয়েছে এবং তোমাকে বর্তমান বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে অবশ্যই তুমি বর্তমান মূল্য নির্ণয় করবে। যেহেতু কিস্তির মান, তাই তোমাকে এখানে কিস্তির সূত্র প্রয়োগ করতে হবে। এখন আমি বর্তমান মূল্য যেহেতু নির্ণয় করব, অবশ্যই আমি বর্তমান মূল্যের কিস্তি সূত্র প্রয়োগ করব। যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ নেই, তাই আমি বর্তমান মূল্যের কিস্তির শেষের সূত্র প্রয়োগ করে আমরা এখানে অঙ্কের সমাধানটি করব। তো যে মানগুলো রয়েছে আমাদের কিস্তির মান ৮,৪০০, মেয়াদ ৫ বছর এবং আমাদের আয় বা সুদের হার হচ্ছে 10%। এই মানগুলো আমরা দেখে এখন এখানে আমরা বসিয়ে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, আমরা যে মানগুলো দেওয়া আছে এর মান দেওয়া আছে ৮,৪০০, আয় 10% অ্যান্ড সময় ৫ বছর। যেহেতু আমরা জানি কিস্তি মানেই চক্রবৃদ্ধি সূত্রে অ্যাম প্রয়োগ করতে হবে, আর এখানে যেহেতু কিস্তিটি বলে দিয়েছে বার্ষিক বা প্রতি বছর, তাই অ্যামের মান হবে ১ আর আমাকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। তো আমরা সূত্রটি লিখলাম, লেখার পরে আমরা মান বসিয়ে একদম প্রথম ক্লাসে আমি যেভাবে তোমাদেরকে ক্যালকুলেশন দেখিয়েছি ঠিক সেভাবেই তোমরা ক্যালকুলেশনটি করার চেষ্টা করবে। এখানে আমি অতটা ডিটেলস দেখাই নাই, বাট তোমরা এটা নিজেরা বাসায় ট্রাই করবে অবশ্যই। তো দেখা যাচ্ছে এখানে ক্যালকুলেশন করার পরে আমাদের কিস্তির যে প্রেজেন্ট ভ্যালু সেটা আমাদের চলে আসছে ৩১,৮৪৪ টাকা। তো আশা করি এইভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। এরপরে চলে যাই আমরা আমাদের ঘ নং প্রশ্ন, ৪ নাম্বার প্রশ্ন যেটা। ৪ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে জনাব রহমতের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত এবং কেন। এখন এখানে তো বিকল্প রয়েছে দুইটি। প্রথম বিকল্প উনি সম্পূর্ণ টাকা নগদে দিয়ে দিতে পারেন, আর দ্বিতীয় বিকল্পটি হচ্ছে উনি কিছু টাকা নগদে দিবেন এবং কিছু টাকা উনি কিস্তিতে পরিশোধ করবেন। তো যেহেতু এখানে তুমি কি বের করে সিদ্ধান্ত নিবে সেই সম্বন্ধে কিন্তু আমাদের প্রশ্নে কোনো কিছু উল্লেখ নেই। তো যেহেতু আমাদের প্রথম প্রস্তাবটা আমাদের প্রেজেন্ট ভ্যালু, তো অবশ্যই আমি এখানে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব। তো আমার তাহলে দ্বিতীয় বিকল্প, প্রথম প্রস্তাবটা যেহেতু আমাদের টোটালি প্রেজেন্ট ভ্যালু, এটাকে আমার আর প্রেজেন্ট ভ্যালু বানাতে হবে না। দ্বিতীয় বিকল্প যেটি রয়েছে সেটিকে আমাকে প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করতে হবে।
তো দ্বিতীয় প্রস্তাবটা আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে এখানে কিছুটা মিক্স, যে কিছু টাকা তুমি নগদে দিয়ে দিচ্ছ আর কিছু টাকা তুমি কিস্তিতে দিচ্ছ। তো যেই অর্থটুকু আমি নগদে দিচ্ছি সেটা তো আমি এখনই কেনার সময় নগদে দিয়ে দিব, তাই 40% অর্থ হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। আর যে টাকাটা আমি কিস্তিতে দিচ্ছি সেটার প্রেজেন্ট ভ্যালু কিন্তু অলরেডি আমরা গ নং বা ৩ নাম্বার প্রশ্নে কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে এই দ্বিতীয় বিকল্পের এই অংশের বর্তমান মূল্য এবং কিস্তির বর্তমান মূল্য দুটি একসাথে করলে আমরা জানতে পারবো দ্বিতীয় বিকল্পে আমি টোটালি বর্তমান মূল্য হিসেবে কত টাকা দিচ্ছি। তাহলে আমরা সেটাকে কিভাবে সাজাবো? এখানে তোমরা খেয়াল করে দেখছো আমরা প্রথমে প্রথম বিকল্প লিখে নিয়েছি, যেহেতু প্রথম বিকল্পে বলেই দেওয়া হচ্ছে যে সম্পূর্ণ টাকা নগদে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টোটালি প্রেজেন্ট ভ্যালু। আর দ্বিতীয় বিকল্পে আমি যে অর্থগুলো দিচ্ছি 40% দিচ্ছি আমি নগদ, এবং কিস্তিতে যেটা দিচ্ছি সেটার বর্তমান মূল্য আমাকে একসাথে করে টোটালি যোগ করে দেখতে হবে দ্বিতীয় প্রস্তাবে আমি অ্যাকচুয়ালি কত টাকা টোটাল বর্তমান মূল্য হিসেবে দিচ্ছি। তো এখানে 40% অর্থ 50,000 টাকা, 40% 20,000 টাকা, এবং কিস্তির বর্তমান মূল্য যেটা আমরা নির্ণয় করেছি সেটা একসাথে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার টোটাল দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য চলে আসছে 51,844 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু তুমি টেলিভিশন ক্রয় করবে তোমাকে অর্থ পরিশোধ করতে হবে। তো অর্থ পরিশোধের বেলায় সবসময় আমরা যেটা কম সেটাকে গ্রহণ করার চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রথম বিকল্পে 50,000 টাকা পরিশোধ করতে হচ্ছে, আর দ্বিতীয় বিকল্প অনুযায়ী আমাকে 51,844 টাকা পরিশোধ করতে হচ্ছে। তো যেহেতু আমাদের দ্বিতীয় বিকল্পটি বেশি এবং প্রথম বিকল্প কম, সেহেতু অবশ্যই আমাকে প্রথম বিকল্পের মাধ্যমে টেলিভিশন ক্রয় করা উচিত। তো আশা করি মেয়েরা, শিক্ষার্থীরা, তোমরা অঙ্কের ক্যালকুলেশনগুলো বুঝতে পেরেছো, এবং এইভাবে তোমরা আশা করি যদি এই উদ্দীপকটা নিজেরা আরেকবার বাসায় ট্রাই করো এবং যেই জায়গাগুলো আমি যেভাবে বলেছি ওইভাবে যদি একটু চিন্তা করো, তাহলে দেখা যাবে যে অঙ্কের সমাধানগুলো তোমরা খুব ভালোভাবেই পেরে যাচ্ছ। তো দেখা হবে আগামী ক্লাসে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।